আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সিনথিয়া রহমান, আমি রিদওয়ানা বিনতে জলিল। 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ থেকে দাবি জানান তারা। জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান তাদের। খান আলমিনের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্রের পরিবর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন ছাত্র জনতা। বিকেলের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার এলাকা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে সমাবেশ। এই বাংলার জমিনে ফ্যাসিবাদের কবর রচনা করে যাব ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্যের গাঁথুনি আরও মজবুত হবে। আমার শহীদ পরিবারের ভাইরা। বিকেল 4টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হলে একে একে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। যে এই জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে, তার ম্যান্ডেট কোথায়? আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। আর কখনো যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে। এই খুনিদের বিচার হতে হবে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। প্রিয় দেশবাসী, এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে, তাকে সাধুবাদ জানান অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। ভবিষ্যতে আর কোনো সরকার যেন স্বৈরাচার হয়ে না উঠতে পারে, এমন দাবি জানিয়েছেন মার্চ ফর ইউনিটিতে আসা ছাত্র জনতা। কেউ এসেছেন হত্যার বিচারের দাবিতে, কারো দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করতে। জুলাই হত্যার সাংবিধানিকভাবে স্বীকৃতি দাবি করেন তারা। আরও জানাচ্ছেন AR বাদল। আবারও শহীদ মিনারে সেই জুলাই আগস্টের ছাত্র জনতার ঢল। এবার সরকার পতনের দাবি নয়, স্বীকৃতির দাবি। স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার ও তার আশপাশের এলাকা। সারা দেশ থেকে যুক্ত হয়েছেন হাজারো ছাত্র জনতা। আগতদের অনেকেই জুলাই আন্দোলনে তাদের অঙ্গ হারিয়েছেন। এই সরকারের কাছে চাওয়া যেন পিছনে যে স্বৈরাচার ছিল এরকম যেন গঠন না হয়, আর হাসিনার যেন খুব তাড়াতাড়ি বিচার হয়, এটাই আমাদের প্রত্যাশা। গাজীপুর বাসন সড়ক থানার সামনে আমাকে গুলি করা হয়েছে। আমাদের পাওয়াটা অনুরোধ, সরকার যেন আমাদের দিকে তাকায়। সন্তানহারা মা ক্ষোভ জানিয়ে বলেন, স্বৈরাচার পালালেও তাদের দোসর রয়ে গেছে। আমার ছেলেকে মোহাম্মদপুর আল্লাহ করিমের সামনে হেলিকপ্টারে গুলি করে মারা হয়েছিল। আপনার ডাইন সাইড দা গুলি ঢুকিয়া কানার উপর দিয়া বাম সাইড দা চলবে ধুয়ে বাইরেছি। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। আমার আক্ষেপ বলে একটাই, স্বৈরাচারী মাথাচাড়া দিয়ে উঠতেছে আমাদেরকে। কিছুদিন আগেও আমার স্বামীর উপরে, আমার উপরে একটা হামলা হয়েছে। এই হামলার জন্য আমি একটু ক্ষিপ্ত আছি। আমি রাষ্ট্রের কাছে একটাই চাই, আমার ছেলের বিচার হোক। আমার ছেলে সহ যারা আহত নিহত হয়েছে সবার জন্য বিচার হয়। ঢাকার বাইরে থেকে আসা অনেকেই জানান, তারা একক ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা চান না। রাষ্ট্র ব্যবস্থা হতে হবে বৈষম্যহীন। আমাদের যে একটা অভ্যুত্থান যে পরিপ্রেক্ষিতে হয়েছে, সেটার এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো পরিপত্র দেওয়া হয়নি, আমাদের রাষ্ট্রীয় কোনো প্রোক্লেমেশন দেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করছে বা যারা ছিল, সকলে যেন সমান অধিকার পায়, সমানভাবে হয়, কোনো যেন বৈষম্য না হয়। জুলাই আগস্ট হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তারা। আমাদের দেশের মধ্যে যে ঐক্যটা, সেটা যেন
সবার মধ্যে ইউনিটিটা থাকে আর কি। শেখ হাসিনার শাস্তি চাই, যেন ভারত থেকে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে তুলে দেওয়া হয়। আমরা চাই খুনি হাসিনা যেন বাংলাদেশে আসে, আর এখন ছাত্র জনতা যেগুলো আন্দোলনগুলো করতেছে যেন ও বাংলাদেশে আসে আর ওনার ফাঁসি হয়। এদেশের রাজনীতিতে ব্যক্তি পূজা হচ্ছে, পরিবার পূজা হচ্ছে। ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক কোনো সংবিধান হতে পারে না। আর বাদল, RTV, ঢাকা। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির শিক্ষার্থীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে সাইড দেয়া নিয়ে অন্য গাড়ির লোকজনের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ওই গাড়ির লোকজন এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ পর্যন্ত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলছে পুলিশ ও সেনাবাহিনী। জাতীয় ঐক্যের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই বিপ্লবে পরিকল্পনার টেবিল এবং রাজপথে সহযোদ্ধার ভূমিকায় থাকা ছাত্র শিবিরকে দেশ গঠনেও সহযোগী হিসেবে চান সার্জিস আলম। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সংগঠনের সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম। অরণ্য গফুরের রিপোর্ট। নেতৃত্ব নির্বাচন ও নতুন বছরের দিক নির্দেশনার জন্য প্রতি বছর সদস্য সম্মেলন করলেও ফ্যাসিবাদী শাসনে প্রকাশ্যে এ সম্মেলন করতে পারেনি ইসলামী ছাত্র শিবির। 15 বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে তাই ছিল উৎসবের আমেজ। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন দেশি বিদেশি ছাত্র সংগঠনের নেতারা। জুলাই বিপ্লবের মাধ্যমে সব ধরনের ট্যাগিংয়ের রাজনীতির কবর রচিত হয়েছে বলে উল্লেখ করেন রাজনৈতিক নেতারা। আজ পর্যন্ত শিবিরের কোন নেতা কর্মীকে একটা বিলেট দিয়েও গ্রেফতার করতে পারেনি আমরা দেখেছি। রক কাটার ওই গল্প আর চলবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা নাই যে শিবির করার কারণে কোনো ব্যক্তিকে সাব হিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। অপশাসনের জন্য হুমকি মনে করায় ছাত্র শিবির সহ অনেককে শেখ হাসিনা নিশ্চিহ্ন করতে চেয়েছিল বলে মন্তব্য করেন সার্জিস আলম। এই অভ্যুত্থানের হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। ক্ষমতার ভিতরে ও বাইরে সব অবস্থায় আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয়, এই ধরনের সকল হঠকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। আমরা অনুরোধ করব, বিভেদ নয় ঐক্য চাই, সবাই মিলে দেশ গড়তে চাই, এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম। অরণ্য গফুর, RTV, ঢাকা। শুরু হয়েছে বর্ষবরণ উৎসব। এরই মধ্যে নতুন বছরকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড। 2 ঘন্টা পর 2025-এ পদার্পণ করে নিয়েছে অস্ট্রেলিয়াও। প্রস্তুত অন্যান্য দেশও। বিশ্বের বিভিন্ন শহরে উৎসবে মেতেছে লাখো মানুষ। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে নতুন বছর শুরু হলেও সবার অভিন্ন প্রত্যাশা নতুন বছর হবে সুখ ও সমৃদ্ধির। ফারুক হোসেনের রিপোর্ট। পুরনোকে বিদায় দিয়ে নতুন শুরু, নতুন আশা নিয়ে হাজির 2025। কিরিবাতি, সামোয়া ও টোঙ্গার পর ইংরেজি নতুন বছর বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো দেশটি। 2025 সালকে বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়াও। সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজ এলাকায় ফোটানো হয়েছে 9 টন আতশবাজি। বর্ষবরণের এ মহাযজ্ঞ উপভোগ করতে স্থানটিতে সমাগম ঘটে লক্ষ লক্ষ দর্শনার্থীর। বর্ষবরণের উৎসবে মেতে উঠতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে ব্রাজিলের কোপাকাবানা সৈকতে। বর্ষবরণের বর্ণিল আয়োজন উপভোগ করতে সৈকতে প্রায় 25 লক্ষ আনন্দপ্রিয় মানুষের আগমনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
উৎসবের আমেজে ভাসছে যুক্তরাজ্যের লন্ডনও। 12,000 আতশবাজি ফোটানোর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত শহরের টেমস নদীর তীর। আমেজ শুরু হয়েছে কিরগিস্তানেও। 2025কে বরণ করে নিতে বর্ণিল আলোর ঝলকানিতে মুগ্ধতা ছড়াচ্ছে রাজধানী বিশকেক। শুরু হয়েছে বহু মানুষের আনাগোনা। ঝলমল করছে রাশিয়ার রাজধানী মস্কো। শহরের রেড স্কোয়ারে নতুন বছরকে স্বাগত জানাতে ভিড় করছে দর্শনার্থীরা। অবস্থান ও টাইম জোন আলাদা হওয়ায় বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন সময়ে নতুন বছরকে স্বাগত জানালেও সবার অভিন্ন প্রত্যাশা নতুন বছর হবে সুখ, শান্তি ও সমৃদ্ধির। ফারুক হোসেন, RTV। সূর্যাস্তের সাথে বিদায় নিল দেশের ইতিহাসে অন্যতম আলোচিত বছর 2024। ছাত্র জনতার অগ্নিঝরা অভ্যুত্থানে বিদায় নিয়েছে স্বৈরশাসক। রাজনীতিতে এসেছে নতুন মেরুকরণ। দীর্ঘদিন পর রাজপথে ফিরেছে বিএনপি ও জামায়াত। অস্তিত্ব সংকটে প্রতাপশালী আওয়ামী লীগ নেতারা। হিসাবের খাতায় ব্যর্থতার গ্লানি মুছে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নতুন বছরের নতুন শপথে বলিয়ান হতে উদ্গ্রীব দেশের মানুষ। মাইদুর রহমান রুবেল তার রিপোর্টে আরো জানাবেন। পুরনো বছরের শেষ সূর্যটা ডুবে গেল কালের গর্ভে। ঘটনাবহুল বছরের সব অপ্রাপ্তি ভুলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লগ্নে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সবার। বিগত বছরের জীর্ণ পুরাতন সরে জীবনে আসুক নতুন সম্ভাবনা। রাজনীতিতে নতুন মেরুকরণের বছর ছিল 2024। শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ থাকলেও সম্ভাব্য সুদিন এখন বিএনপির। 1971-এ স্বাধীনতার পর 2024 ছিল দেশের রাজনীতিতে সবচেয়ে ঘটনাবহুল বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরশাসকের পতন ঘটে এবছর। স্বস্তিতে রাজনীতি করার সুযোগ তৈরি হয় ফেরারি বিএনপি ও জামায়াতের। কোটা কমিয়ে সরকারি চাকুরিতে মেধায় নিয়োগের দাবিতে 2018 সালে যে আন্দোলনের যাত্রা শুরু তা পূর্ণতা পায় 2024 সালে। জুলাই জুড়ে ছাত্র আন্দোলন দমাতে এমন কোনো পদক্ষেপ নেই যা নেয়নি ফেসিবাদ সরকার। 5 আগস্ট কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় যোগ দেন লাখো জনতা। আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে বিমান বাহিনীর উড়োজাহাজে চড়ে ভারতে পালিয়ে যান প্রায় 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। নতুন বছরে নতুন প্রত্যাশা সাধারণ মানুষের। সবার চাওয়া নিত্যপণ্যের দাম থাকুক সহনীয়। নতুন বছরে নতুন সরকার আসুক, হোক প্রয়োজনীয় সংস্কার। আমি যদি দূষিত হয়ে নির্বাচনে যাই তাহলে কোনো লাভ হচ্ছে না। আগে আমাদেরকে পরিশুদ্ধ একটা ভালো একটা অবস্থানে যে তারপর নির্বাচন দিলে মানে সবকিছু ব্যালেন্স হবে। এই যে দ্রব্যমূল্য এবং সাধারণ জীবনযাপন যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমরা এই 2025 সালকে এইভাবে আমরা দেখতে চাই। বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, জামাত হোক, বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ হোক, যে সরকারই আসুক যাতে জনগণের কল্যাণমুখী সরকার হয়। গ্লানি মুছে নতুন বছর হোক জনমানুষের কল্যাণে, এমন প্রত্যাশা সর্বসাধারণের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। 31st নাইটে আতশবাজি বন্ধে কঠোর হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এদিকে আতশবাজি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। 31st নাইট মানেই নগরবাসীর জন্য বাড়তি উন্মাদনা। মধ্যরাতে বিকট শব্দে পটকা আর অন্ধকার আকাশের নিস্তব্ধতা ভেঙে চোখ ধাঁধানো আতশবাজির আলো বিরক্তির উদ্রেক ঘটায় শান্তিপ্রিয় রাজধানীবাসীর। আর তাই তো 31st নাইটে দুর্ঘটনা রোধে বাসাবাড়ির ছাদ ও ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাসপাতালগুলোতে অসুস্থ রোগী, বৃদ্ধ ও শিশুদের কথা বিবেচনায় নাগরিকদের আতশবাজি না ফুটানোর আহ্বান জানান ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে। এই শব্দের সৃষ্টি করে একটা বিভীষিকাময় আবহাওয়ার সৃষ্টি করেন। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে
যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। রাজধানীতে গাছ সুরক্ষা কর্মসূচিতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আতশবাজি বন্ধে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয় সে ব্যাপারে যেন একটা আবেদন রাখেন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে, সেটা আমরা খুঁজব। যত্রতত্র আতশবাজি ফুটানো বন্ধে দীর্ঘস্থায়ী সমাধানের কথাও জানান পরিবেশ উপদেষ্টা। আশিকুল আলম, RTV, ঢাকা। এখনো পর্যন্ত জমা পড়েনি কোনো সংস্কার কমিশনের প্রতিবেদন। 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন। এ বিষয়ে পুলিশ সংস্কার কমিশনের আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন 3 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন 7 জানুয়ারির মধ্যে এবং সংবিধান সংস্কার কমিশন আগামী 7 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেবেন। সচিবালয়ে অগ্নিকাণ্ড লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটি প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, এতে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তদন্ত কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব হাসান জানান, পুড়ে যাওয়া ফ্লোরগুলোতে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। তিনি জানান, ফায়ার সার্ভিস থেকে যে নমুনা পাওয়া গেছে তাতে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ নথিগুলো অক্ষত আছে বলে জানিয়েছে তদন্তকারী দল। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির প্রমাণ না পাওয়ায় যে মামলার সমাপ্তি টানা হয়েছিল, সেই পদ্মা সেতু দুর্নীতি মামলা 10 বছর পর সচল করল দুদক। সংস্থার মহাপরিচালক জানালেন, মামলাটি অধিকতর তদন্ত হবে। এই মামলায় আসামি হবেন সাবেক সেতু সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সহ প্রকল্পের 8 জন। এদিকে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ সাবেক 7 এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আতিকা রহমানের রিপোর্ট। উদ্বোধনের 2.5 বছর পর 2012 সালে হওয়া পদ্মা সেতু দুর্নীতির মামলা আবার চালু করল দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির প্রমাণ না মেলায় মামলা শেষ করেছিল দুদক। এরপর বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর সেই মৃত মামলাকে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক মহাপরিচালক বলেন, আগে মামলা তদন্তে ঘাটতি ছিল। পদ্মা সেতু প্রকল্পে নির্মাণ কাজে নির্মাণ তদারকি, পরামর্শক নিয়োগ সহ নানা অনিয়ম হয়েছে। মামলার আসামিরা হলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস, SNC লাভালিন ইন্টারন্যাশনালের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহা ও কেভিন ওয়েল সহ 8 জন। অসদাচরণ ও বিধিবিধান লঙ্ঘন করে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা SNC লাভালিন ইন্টারন্যাশনালকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র করায় বনানী থানায় রুজু করা হয়। উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার সহযোগী 10 জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 6000 কোটি টাকার দুর্নীতি প্রমাণ পেয়েছে সাবেক মেয়র ও 7 এমপির বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, সাবেক এমপি ফজলে হোসেন বাদশাহ ও আইন উদ্দিন, রাজশাহী 5 আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ, ওয়াদুদ্দারা মনসুর, রাজশাহী সাবেক এমপি এনামুল হক ও আবুল কালাম আজাদ। জনাব AHM খায়রুজ্জামান লিটন
সাবেক মেয়র, রাজশাহী এবং 6টি সংসদীয় আসনের 8 সংসদ সদস্য 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচার বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের অঙ্গীকার রক্ষা হলেও অংশীজনদের মতামত নিয়ে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণীত করার সরকারি যে অঙ্গীকার তা পূরণ হয়নি বলে মনে করছে টিআইবি। অধ্যাদেশের বেশ কিছু ধারা ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে টিআইবির পর্যবেক্ষণে। সকালে ধানমন্ডি মাইডাস সেন্টারে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 পর্যালোচনা প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অনেক ক্ষেত্রেই আগের আইনের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যার মাধ্যমে মানুষের অধিকার খর্বের সুযোগ তৈরি হবে, আর সেই সাথে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার সম্ভাবনাও রয়েছে। তড়ি ঘড়ি না করে সব অংশীজনকে সম্পৃক্ত করে অধ্যাদেশ ঢেলে সাজিয়ে পাশ করার আহ্বান জানান তিনি। অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছে, সেই অবস্থায় এটি গ্রহণযোগ্য নয় বলে আমরা মনে করি। এটি জনস্বার্থের প্রতিফলন করবে না, বরং মানুষের মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করার জন্য একটা অন্যতম হাতিয়ার হিসাবে আবার প্রতিস্থাপিত হবে। পাশাপাশি আমার প্রশ্ন হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত যেরকম অগ্রহণযোগ্য, একইভাবে অসাম্প্রদায়িক মানুষের সম অধিকার, বৈষম্যমূলক চেতনার মূল্যবোধ, যেটা চেতনা বা মূল্যবোধ, তার প্রতি আঘাত সৃষ্টিকারী মন্তব্য কিন্তু একইভাবে অগ্রহণযোগ্য হওয়া উচিত। মিয়ানমার সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুল আলম চৌধুরী। সকালে চট্টগ্রামে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে আয়োজিত 102তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি একথা বলেন। অন্যদিকে ভারত সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না বলেও সাফ জানিয়ে দেন এই উপদেষ্টা। এদিন সকালে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় জীবন দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিয়েছেন আরও 695 অতন্ত্র প্রহরী। জুলাই ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মামুন রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃত মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত 30 অক্টোবর কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে 18 জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন আহত আরমান মীর। হবিগঞ্জের বাহুবলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছে। সকালে উপজেলার ডুবাই বাজারের আকিজ বেভারেজ কোম্পানির কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, সকাল 9টার দিকে আকিজ কোম্পানির কারখানায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ মারা যান। পরে আহত অবস্থায় শ্রমিক মিজান ও গাজীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও 2 জন। মানুষ মারা গেছে, অ্যাম্বুলেন্সে মানুষ নিয়ে যেতে হচ্ছে, এগুলা কি দেখলাম আগে। কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বনকর্মী সহ 18 জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের অভিযোগে 2 জনকে আটক করা হয়। বিকেল 5টার দিকে টেকনাফের রিলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে স্থানীয় জনতা, বন বিভাগের সহায়তায় পুলিশ, র্যাব, এপিবিএন সদস্যরা তাদের উদ্ধার করেন। এরা সবাই সোমবার পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে অপহরণের শিকার হন। তবে সোমবার রাত এবং মঙ্গলবার ভোরে অপহৃত 9 জনকে এখনও উদ্ধার করা হয়নি। বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন, সোমবার সকালে জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের জমিতে গাছের চারা রোপণ করতে গিয়ে বনকর্মী সহ 18 জন অপহরণ হন। রাতে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা ভুক্তভোগী পরিবারগুলোকে ফোন দেয়। পরে মঙ্গলবার বিকেলে গ্রামবাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণ করা চক্রটিকেও শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ।